বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যেন ভাটা না পড়ে বলছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনে সুনির্দিষ্ট মতামত জমা। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলাপ হয়নি, জানালেন জামায়াত আমির। দলগুলোর অসহযোগিতায় সংস্কার নিয়ে শঙ্কা। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পেল অমীমাংসিত ইস্যু। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে দুই মার্কিন মন্ত্রীর সাক্ষাৎ। প্রতারণা চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সহযোগী দেওয়ান সমীর 5 দিনের রিমান্ডে। গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক। মামলার পর লাপাত্তা আরো 20 কর্তা। 7 মাসে অবস্থান চিহ্নিত না হওয়ায় নাশকতার সংখ্যা। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন এবং আমি তানজিম শাফিন। জাতীয় ঐকমত্য কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে সিদ্ধান্তে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। এছাড়া বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যেন ভাটা না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে জাতীয় সংসদের এলডি হলে দলটির সঙ্গে বৈঠকের আগে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য। বিস্তারিত থাকছে জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সংস্কারে সম্পন্নের দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক হলেও অসন্তোষ নিয়ে ফিরতে হয় দলটিকে। এবার নির্বাচনকে সামনে রেখে সংস্কার প্রস্তাব এগিয়ে নেয়া এবং মতানৈক্য দূর করতে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের আগে সূচনা বক্তব্যে সংস্কার বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায় সে ব্যাপারে সতর্ক করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। রুদ্ধদ্বার বৈঠকের সময় গণমাধ্যমের কাছে নিজেদের মতামত তুলে ধরতে এসে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে ঐক্যমতে আসার চেষ্টা করা হবে। আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি। আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ডওভার করেছি, আগে সফট কপি দিয়েছি। তো এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। পরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐকমত্য তৈরি করে অগ্রসর হতে চাই, সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ঐকমত্য কমিশন। সংস্কার নিয়ে চূড়ান্ত ঐকমত্যে না পৌঁছানো পর্যন্ত ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার কথা জানায় বিএনপি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা হয়নি বলে জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তবে এ সময় রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে জানান তিনি। সকালে ইইউর সফর শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সংস্কার এবং নির্বাচনে বিলম্ব হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে।
সম্প্রতি লন্ডন সফরে গিয়ে জামায়াতে ইসলামীর আমির দেখা করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এরপর তৈরি হয় নানা মহলে আলোচনা। কি আলাপ হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা, নানা বিষয় নিয়ে। বৃহস্পতিবার জামাতের আমির সংবাদ সম্মেলনে এ নিয়ে পরিষ্কার করলেন। রাজধানী গুলশানে দুপুরে হোটেল ওয়েস্টিনে সম্প্রতি ইউরোপ সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, বেগম জিয়া অসুস্থ, তাই আমরা লন্ডনে তারেক রহমানের বাসায় তাকে দেখতে যাই। সেখানে রাজনৈতিক আলাপ হলেও কবে নির্বাচন, কবে বিচার, এসব বিষয়ে কথা হয়নি। যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে, আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। সংবাদ সম্মেলনে জামাতের আমির নির্বাচন প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে এমন নয়। বাস্তবতার প্রয়োজনে জাতির প্রত্যাশা আগেই পূরণ হলে আগেই নির্বাচন, আর প্রত্যাশা পূরণ হতে আরও সময় লাগলে নির্বাচনও সময় লাগবে। রাজনৈতিক দলের অসহযোগিতায় সংস্কার বিঘ্নিত হলে এর দায় দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি। এখন আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে। সফরে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে জামাতে আমিরের বৈঠক হয়। সেখানে গণতন্ত্র সংহত ও টেকসই করতে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারকে ইউরোপের জন্য আলাদা একটি ইকোনমিক জোন করার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 1.5 দশক পর মুখোমুখি বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 10:30টার দিকে শুরু হয় বৈঠক। বৈঠকে স্থান পায় ঢাকা ইসলামাবাদ অমীমাংসিত ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থার মতো বিষয়গুলো। নাঈম আবির জানাবেন বিস্তারিত। সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন গতি পায়। জলপথে সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ ছিল। গত 11 নভেম্বর প্রথমবারের মতো পাকিস্তান থেকে পণ্য আসে বাংলাদেশে। সরাসরি পণ্য পরিবহনের সময় এবং খরচ দুটোই কমে। এছাড়া ঢাকা করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়, যা 2019 সালের পর বন্ধ ছিল। এবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। 15 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর। 2010 সালে ইসলামাবাদে যে দরজা বন্ধ হয়েছিল, 2025-এ তা খুলল ঢাকায়। ফরেন অফিস কনসালটেন্সিতে অংশ নিতে বৃহস্পতিবার সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন আমনা বালুচ। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এরপরই শুরু হয় বৈঠক। প্রথমে প্রতিনিধি দল ও পরে দুই সচিবের একান্ত বৈঠক। বৈঠকে স্থান পেয়েছে ঢাকা ইসলামাবাদ অমীমাংসিত ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থার মতো। বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। নাঈম আবির, এখন, ঢাকা। এদিকে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এছাড়া যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীরও উপদেষ্টা সচিবদের সঙ্গে বৈঠকে কথা রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম আবির। আবির, জানাবেন যে আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সচিবের বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে? শাফিন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সচিবের যে বৈঠকটি হবে সেটি 3টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো আলাপ হবে। তবে এটি মূলত একটি কলন, অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ। কারণ মূলত পাকিস্তানের যে সচিব তিনি এসেছেন কিন্তু দু দেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবার জন্য, এবং সেটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবং সেই বৈঠকটি শেষ করবার পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি দুপুরের খাবার গ্রহণ করবেন এবং এরপরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন এবং এখানে এসে মূলত
পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বৈঠকে মিলিত হবেন এবং এরপরে তিনি আসলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবার কথা রয়েছে। এবার একটু বলে রাখি, বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সচিব পর্যায়ের যে বৈঠক আজ হলো সেটি আসলে দীর্ঘ 15 বছর পরে একটি বৈঠক হয়ে গেছে, যেটিও ফরেন অফিস কনসালটেন্সি অর্থাৎ FOC এর অধীনে যে বৈঠক হয় প্রতি বছর যেখানে হবার কথা, সেখানে দীর্ঘ 15 বছর কিন্তু আসলে এই বৈঠক দুটি হয়নি এবং ঢাকা ইসলামাবাদের যে সম্পর্ক সেই সম্পর্কগুলো নিয়ে আলাপ হয়েছে। কিছু দেনা পাওনার ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে সেটি উত্থাপন করা হয়েছে এবং একই সাথে বাণিজ্য এবং যোগাযোগের বিষয়গুলো এখানে রয়েছে। এবার দ্বিতীয় যে বিষয়টাতে আসতে চাই সেটি হলো যে শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল বাংলাদেশে আরও দুজন ট্রাম্প সরকারের নির্বাচন দায়িত্ব গ্রহণ করবার পরে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং তারা কিন্তু গতকাল তার মধ্যে যিনি মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি গতকাল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। এই মুহূর্তে তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবার কথা রয়েছে এবং একই সাথে এখানে তাদের যে দুজন মন্ত্রী তাদের মোট 3টি বৈঠক এখানে রয়েছে। প্রথম বৈঠকটি হবে উত্তর আমেরিকার যে মহাপরিচালক সেই মহাপরিচালকের সাথে, এর পরের বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব এবং সবশেষ যে বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এবং এই বৈঠকটি শেষ করবার পরে প্রধান উপদেষ্টার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এবং সবশেষ প্রধান উপদেষ্টার সাথেও কিন্তু তাদের বৈঠক হবে। এবং সুতরাং বুঝতে পারছেন যে এই বৈঠকে অর্থাৎ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুই মন্ত্রী তাদের বৈঠকে মূলত প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ মার্কিন শুল্ক যে বিষয়টি, রাজনৈতিক দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি এবং সবশেষ আরেকটি বিষয় সেটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারের। কারণ এই দুজন যে মন্ত্রী আছে তার সাথে কিন্তু মিয়ানমারের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনিও কিন্তু যোগ দিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে রোহিঙ্গা বিষয়ক এবং মিয়ানমারের বিষয়ে নিয়ে বিস্তারিত এখানে আলাপ হবে এবং যেহেতু আরেকটি বৈঠক এখানে রয়েছে যে খলিলুর রহমানের সঙ্গে। তো আপাতত শাফিন এই হচ্ছে আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। যখন পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকটি শুরু হবে নিশ্চয়ই তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো এবং মার্কিন যে দুই মন্ত্রী এসেছে তাদের বৈঠকের ব্যাপারেও বিস্তারিত জানাতে পারবো। ধানমন্ডি থানার প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার সহযোগীকে। পুলিশের দাবি সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন এই মডেল। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মডেল মেঘনার সঙ্গে কারা জড়িত আছে তা তদন্ত করা হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত 9 এপ্রিল রাতে ভাটারার বাসা থেকে মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাগারে পাঠানোর পর থেকেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কি কারণে তাকে আটক করা হয়েছিল তা নিয়েও ছিল ধোঁয়াশা। যদিও পরে উঠে আসে সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত ইসা দোহাইলানকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবির অভিযোগ। এসব অভিযোগে পরে গ্রেপ্তার করা হয় মেঘনার সহযোগী দেওয়ান সমীরকেও। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে তোলা হয় CMM আদালতে। পরে ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয় ও তার সহকারী দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ড দেন আদালত। এ সময় শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেঘনা ও তার চক্রের বিরুদ্ধে নানা তথ্য বিচারকের কাছে তুলে ধরলে এক পর্যায়ে আদালতে উত্তেজিত হয়ে যায় মেঘনা। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। তাদের যে একটা প্রতারক চক্র, তারা সংঘবদ্ধ চক্র, ওই চক্রে যে একটা সদস্য হিসাবে এই মেঘনাকেও পাওয়া যায়। সেই জন্য তাকে আজকে এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। মডেল মেঘনাও তার চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভাবমূর্তি বিনষ্ট হবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আনন্দ শোভাযাত্রায় মোটিভ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তা জানান, দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। এর আগে গেল মঙ্গলবার মধ্যরাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে পুলিশের একটি বিশেষ টিম। তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের
কে প্রাধান্য করে 7 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহেনা ইয়াসমিনের সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক চলছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। আজহার, বৈঠকের কি পরিস্থিতি আর সংকট সমাধানে কোনো অগ্রগতি আছে কিনা? রোশন, সত্যি বলতে যে গেল 3 ঘন্টা ধরে এই বৈঠকটি চলছে। এই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যে সম্মেলন কক্ষে, এবং আমাদের হাতে নতুন করে কোনো আপডেট নেই। যেটি আমরা আগেই জানিয়েছিলাম যে 18 সদস্যের একটা দল আসছে। ওদের প্ল্যাটফর্মটার নাম হলো যে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এরকম একটা প্ল্যাটফর্ম তারা করেছে, এবং যেটি নিয়ে কিন্তু গেল কয়েকদিন ধরে তারা আন্দোলন করছে। দেশব্যাপী এই ঢাকার আন্দোলনকে জেলায় জেলায় সমর্থন দিয়েছে, এবং বেশ একটা নাগরিক ভোগান্তি তৈরি হয়েছে। এবং সেই জায়গাতে গতকাল যে কারিগরি অধিদপ্তরের যিনি মহাপরিচালক, ওনার অনুরোধে এবং তারই একটা অংশ হিসেবে আজকে ওই দলটি 18 জনের দলটি এই শিক্ষা মন্ত্রণালয়ে আসে, এবং মোটামুটি আমরা দেখলাম যে দুপুর 12টার দিকে এই বিভাগের যিনি অতিরিক্ত সচিব রেহেনা ইয়াসমিন, ওনার সঙ্গে এই বৈঠকটি শুরু হয়েছে। আরও অন্য কর্মকর্তারাও আছেন, ওরা কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত মানে বোঝা যাচ্ছে যে আরও অনেক সময় লাগবে। ভিতর থেকে এটি বলা হচ্ছে। যে 6টা বিষয় নিয়ে কথা হচ্ছে একটু সংক্ষেপে একটু জানাই রওশন আপনাকে। সেটা হলো যে ওরা বলছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা ছিল তারা বলছে যে এই ক্রাফট ইনস্ট্রাক্টর এদেরকে এই পদটিতে নিয়োগ দেওয়াটা অবৈধতা তারা দাবি করছে, এবং তাদের যে পদোন্নতি দেওয়া হয়েছে সেটাও একটা অবৈধ ব্যাপার। তারা এই জিনিসটাকে আদালতের মাধ্যমে সম্পূর্ণরূপে বাতিল চাইছে, আর হলো এদেরকে চাকরিচ্যুত করতে বলছে। দ্বিতীয়ত যেটা বলছে যে এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এই যে পড়াশোনাটা এটা যে কোনো বয়সে ভর্তি হওয়া যায়, এটাকে বাতিল চাইছে তারা, এবং ধীরে ধীরে এটা একটা মানোন্নয়ন করে এটা যাতে ইংরেজি ভার্সনে চলে যাওয়া যায়, এরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় দাবিটাও আমরা এখানে একটু উল্লেখ করি রওশন, যে এরা যে দাবিগুলো করছে এরা ছাত্র কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট দাবির বাইরে আমরা দেখছি যে এইখানে চাকরি সম্পর্কিত দাবিগুলো বেশি, যেমন শিক্ষকদের অধিকার, তারপরে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি এই সমস্ত দাবিগুলোই তারা বেশি করছে। ছাত্র সংশ্লিষ্ট যে দাবিগুলো করছে বড় দাগে, যে তারা শিক্ষার একটা মানোন্নয়ন চাইছে, এবং এই যে বিভিন্ন যে পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ যেগুলো আছে এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মকর্তা চাইছে, অধ্যক্ষ চাইছে, আলাদা একটা কারিগরি বিশ্ববিদ্যালয় চাইছে, এবং যেগুলো প্রস্তাবিত আছে কলেজগুলো সেগুলো সচল করার দাবি তুলছে। কিন্তু এর বাইরে আবার আমরা এও দেখছি যে তারা এই কারিগরি শিক্ষা নিয়ে আলাদা একটা মন্ত্রণালয় চাইছে। আসলে কি চাইছে বা আসলে কি এখানে সিদ্ধান্ত হলো এই আন্দোলন এটা থামবে কি থামবে না, এটা কিছুক্ষণ পর তারা যখন এখান থেকে বের হবে রওশন আমরা জানিয়ে দিতে পারবো। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, তবুও সন্ধান মিলছে না কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের। পালিয়ে যাওয়াদের কতজন বিদেশে পুলিশ হেডকোয়ার্টার জানে না সে তথ্য। কর্তৃপক্ষের দাবি 187 জন পলাতক পুলিশ কর্মকর্তার মধ্যে আছেন 16 জন বিসিএস ক্যাডার। দেশে বিদেশে থাকা এসব প্রশিক্ষিত পুলিশ সদস্যদের অবস্থান চিহ্নিত করতে না পারলে বড় ধরনের নাশকতার আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। বিস্তারিত মিরাজুল ইসলামের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে। কানফাটা গুলির শব্দ, 36 জুলাইয়ের রক্ত ছড়া দিন। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে সেদিন রাষ্ট্রযন্ত্রের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ছাত্র জনতা। ছাত্র জনতার বাঁধ ভাঙা জোয়ারে সেদিন পালিয়ে বেঁচেছিল পুলিশ। 5 আগস্টের পরে এই মিরপুরের থানাটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই থানার যত পুলিশ কর্মকর্তা ছিল সবাই পালিয়ে গিয়েছিল। এর মধ্যে কত শতাংশ আবার কর্মস্থলে ফেরত এসেছে সে হিসেব করব। তার আগে পুলিশ হেডকোয়ার্টারে দেয়া একটি হিসেব আপনাদেরকে জানিয়ে রাখি। 187 জন পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি, যার মধ্যে 136 জনই কনস্টেবল এবং নায়েক রয়েছেন 7 জন। এই কনস্টেবল এবং নায়কের সংখ্যা এত বিপুল কেন তারা কর্মস্থলে যোগদান করেননি আমরা একটু জানবো। চলুন জেনে আসি।
এই থানায় 5 আগস্টের আগে কতজন কর্মরত ছিলেন আর কতজনই বা পরে যোগ দিয়েছেন? যেতে হবে মিরপুর বিভাগের ডিসি অফিসে। এই বিভাগের অধীনে থাকা 7টি থানার তথ্য থাকার কথা এখানে, পাওয়া গেল না কিছুই। এবার গন্তব্য মোহাম্মদপুর থানায়। 5 আগস্টের পর এই থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পালিয়েছিল এখানকার সব পুলিশ সদস্য। কারা 5 আগস্টের আগে কর্মরত ছিল এই থানায়, নতুন কর্মস্থলে যোগ দেওয়ার তথ্য সেরেস্তার রুমে পাওয়া গেলেও আগের হিসেব নেই কারো কাছে। এবার গন্তব্য ভাটারা থানায়। এই থানাটিও বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছিল। এই থানার সাবেক ওসি মাইনুল ইসলাম 5 আগস্ট থেকেই রয়েছে লোকচক্ষুর আড়ালে। 5 আগস্টের পরে তিনি ভাটারা থানায় যোগ দিয়েছিলেন কিনা তাও জানা নেই পুলিশের। মাঠের পুলিশের কাছে তথ্য নেই, তাই যেতে হবে পুলিশ হেডকোয়ার্টারে। ঠিক 7 মাস আগের তথ্যের উপর দাঁড়িয়ে আছে তারা। সে হিসেবে পালিয়ে যাওয়া পুলিশের সংখ্যা 187 জন, যাদের মধ্যে ডিআইজি 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়েক 7 জন এবং কনস্টেবল 136 জন। পালানোর তালিকায় স্থান পাওয়া পুলিশের মধ্যে নায়েক ও কনস্টেবলের সংখ্যা 143 জন। এতজন নায়েক ও কনস্টেবল পালানোর কারণ কি? এখন এগুলা কি দেখাবো? এগুলো পলাতক দেখাইতেছে। ও যে আমার ফ্রেন্ডটা, যে ও আমার স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, ও আমার আগের মাঠে দাঁড়াইছিল। সে তো কনস্টেবল ছিল, অপরাধটা কি ছিল? সত্য কথা বলাটাই অপরাধ ছিল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হত্যা মামলা হওয়ার পর প্রায় 20 পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? যারা আমাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, আমরা তো তাদের অবস্থান শনাক্তকরণের চেষ্টা করছি এবং আমাদের যে নজরদারি সেটি কিন্তু রয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু যে আইন রয়েছে, বিভাগীয় যে ব্যবস্থা রয়েছে, সরকারি চাকরি আইন যেটি রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। পুলিশের এসব সদস্যদের অবস্থান শনাক্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে অবস্থান শনাক্ত না করতে পারলে বড় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে বলে শঙ্কা সমাজ বিশ্লেষকদের। পুলিশ এবং ইন্টেলিজেন্স যে ইউনিটগুলো আছে এদেরকে খুঁজে বের করা, এদেরকে ট্রেস আউট করা, সে দেশের মধ্যে থাকলে সেটাকে খুঁজে বের করা, কিংবা দেশের বাইরে গেলেও সেটাকে নানা ধরনের উপায়গুলো বা প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। দেশের বিভিন্ন থানায় জুলাই আগস্ট সহিংসতায় এখন পর্যন্ত 1500 মামলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের বিরুদ্ধে হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। ডাকাত আতঙ্কে দিন কাটছে সিরাজগঞ্জের বিভিন্ন দুর্গম চরাঞ্চলের রাখালদের। প্রতিনিয়তই ঘটছে গরু মহিষ লুট এবং রাখাল অপহরণের মতো ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে চরে যেতে চাচ্ছেন না অনেক রাখাল। পুলিশ বলছে, দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিরাপত্তায় কিছুটা ঘাটতি রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ কর্মকর্তা। সিরাজগঞ্জের চরাঞ্চল ঘুরে আরও জানাচ্ছেন রাজীব সেলিম, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম সাগর। নৌকা সৈসুদ্ধে আমাকে তুলে 4 জন ভাটের দিকে গেল, তখন আমাকে রাখছিল মানিকগঞ্জ। তারপরে আমি কর্জধার করে পরে হইতে 5 লাখ টাকা দিয়ে 3 দিন পরে মানিকগঞ্জ থেকে গাড়ি দেয় না, আমাকে টাঙ্গাইল পৌঁছা দেয় আর কি। 3 দিনের বন্দিদশা থেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার বর্ণনা দিচ্ছিলেন এই বাথান মালিক। গেল 17 মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার 1 নম্বর চায়নাবাদ এলাকার চর থেকে তাকে অপহরণ করে ডাকাত দল। এই দফায় মুক্তি মেলে 5 লাখ টাকার বিনিময়ে। এরপর গেল 6 এপ্রিল 7টি গরুসহ আবারও সেই একই বাথান মালিককে অপহরণ করে ডাকাত দল। তবে এই দফায় অসহায়ত্বের কথা জানালে গভীর রাতে দুর্গম চরাঞ্চলে ছেড়ে দেয়া হয় মুক্তিপণ ছাড়াই। আমি কইলাম যে সেদিনকে আমি 5 লাখ টাকা দিলাম। এরা গৃহস্থর কয় টাকা থাকে, বালুচরের মধ্যে গোয়ের বাড়ি,
আর যে আমাকে নিয়ে এলে এখন যদি 10 টাকা চাও আমি তাও তো দিতে পারবো না। কথার বলছেন পরে গরুর নৌকার থেকে ছোটো একটা নৌকা দিয়ে এই যে যমুনা সেতুর উত্তর পাশে ফাইটে চর এখানে নামাই দিয়ে থেকে গেল। গভীর রাতে চরাঞ্চলের বিভিন্ন বাথানে দেশি বিদেশি অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। এরপর বাথান মালিক কিংবা রাখালকে বেঁধে চলে মারধর, ছিনিয়ে নেয় দুধ বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন, আবার কখনো নিয়ে যায় বাথানের গবাদি পশু। আপনাদের যা কিছু করার দরকার করে নিয়ে যান, তা মারেন না, না কয়ে বেটা বেশি কথা বলে অমনি পিস্তল দিয়ে এখানে বাড়ি দিছে। আমরা সাধারণ পাবলিক পড়ে থাকি কামলা পাট, তারপরে এসে অত্যাচার করে, একবার না দুইবার না তিনবার হলো, তাহলে আমরা কিভাবে বাঁচবো? সবাইকে ধরে মানে একসঙ্গে পিস মুরাদা বাঁধেছিল, বান্ধে গরু বাছুর নিয়ে গেছে, দেওয়ানেক নিয়ে গেছিল, দেওয়ানেক ওই সেতুর ভাটির যা কাছাকাছি যা ওটি নেমে দিয়ে গেছে। শুধু দুর্গম চরাঞ্চলে নয়, লোকালয় থেকে কাছাকাছি বেশ কিছু চরে প্রায়ই ঘটছে এমন ঘটনা। চলতি বছরের শুরুর দিকে 14টি গরু খোয়া যায় সিরাজগঞ্জের চরে বাথান করা বগুড়া গাবতলীর সজল ঘোষের। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে অভিযোগ করেন। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও মেলেনি হারানো গরু। তবে প্রাণ ভয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ করেন না ভুক্তভোগীরা। অভিযোগ করলে মেরে ফেলে নেব। অভিযোগও করেননি? না, অভিযোগ করলে মেরে ফেলে নেব, এই জন্য আমরা অভিযোগ করিনি। পুলিশ জানায় দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিয়মিত টহলও হয় না। তবে বাথান কেন্দ্রিক অপরাধের অভিযোগ পেলে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। পুলিশ ফ্রেন্ডলি যে লোকগুলো আছে তাদের সাথে যেহেতু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে, আমরা যেহেতু আমাদের ইন্টেলিজেন্স বেসড আমাদের যে কাজকর্মগুলো আছে, আমরা সেগুলোর মাধ্যমে তাদের থেকে ইন্টেলিজেন্স সংগ্রহ করে আমরা প্রোঅ্যাক্টিভ মেজারগুলো ওখানে নেই। আদারওয়াইজ ওখানে আমাদের রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। মরুভূমির মতো উত্তপ্ত যমুনার এই বালুচরে জ্বলে পুড়ে যে রাখালরা গরু মহিষ পালন করেন, তাদের জীবিকা চালানোর একমাত্র এই মাধ্যম এখন হুমকির মুখে। তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিলে দেশের দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে সেসব রপ্তানি হবে বিদেশেও। রাজীব সেলিম, এখন, সিরাজগঞ্জ। বাংলাদেশ সফরের শেষ দিনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরের সাথে বৈঠক করছে IMF এর প্রতিনিধি দল। সেখান থেকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, সফরের শেষ দিনে IMF বাংলাদেশের অর্থনীতির জন্য গভর্নরের কাছে কোনো পরামর্শ রাখবেন কিনা? যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে সফর, তার শেষ দিন আজকে শেষ তাদের, এরপরে তারা তাদের দেশে চলে যাবেন। তো তার আগে যেই গত 6 তারিখ থেকে তারা বাংলাদেশে সফর করছেন এবং আপনারা জানেন যে ঋণের 4র্থ এবং 5ম কিস্তির ছাড়ের বিষয়ে আসলে মূলত এই সফরটি হচ্ছে, যেখানে ঋণ ছাড়ের বিষয়ের আগে যেই শর্তগুলো ছিল বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, NBR এর কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে, সেই বিষয়গুলো তারা আসলে তুলে ধরেছেন এবং তারা কিছু বিষয় যে শর্তগুলো আসলে পালন হয়নি বিগত সময়ে। আমরা জানি যে এর আগে যে 3টি কিস্তি ছাড় পাওয়া গেছে, তার সবগুলোর বেশিরভাগ শর্ত বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বা ডলারের শর্তগুলো পালন হলেও কিন্তু রাজস্ব আহরণের যে শর্তটি জিডিপি অনুযায়ী, সেই শর্ত কিন্তু কোনোবারই পূরণ করা সম্ভব হয়নি। তো এবার সেই রাজস্ব আহরণের যেই শর্ত পূরণ, সেটিতে জোর দিয়েছে IMF। তার এছাড়া আজকে যে সফরের শেষ দিন, তার চলে যাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, তাদের সাথে তারা সবশেষ বৈঠক করবে। তো এইখানে আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক খাতের আর্থিক খাতের সংস্কার এবং সেই সাথে সবশেষ তারা যেই বিষয়গুলোতে জোর দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই বর্তমানে যে ডলারের মূল্য বা ডলারের দাম যেভাবে উঠানামা করে বা কেনাবেচা হয়, সেই ডলারের দামটি আসলে খোলা বাজারে পুরোপুরি ছেড়ে দেওয়া। কারণ এখন যেই পদ্ধতিতে ডলারের দাম কেনাবেচা হয়ে থাকে, সেটি একটি নজরদারির মধ্যে রয়েছে এবং দামটি ক্রলিং প্যাকের একটি সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে পুরোপুরি খোলা বাজারে ছেড়ে দেওয়ার পরামর্শ বা তারা জোর দিয়েছে। সেটি বিষয়ে বাংলাদেশ ব্যাংক আসলে কি চিন্তাভাবনা করছে সেটি জানায়নি, কিন্তু পরবর্তীতে যে আরেকটি বিষয়ে জোর দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে সুদ হার, সেটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে। তো সেই সুদ হার কমিয়ে আনার বিষয়ে IMF জোর দিয়েছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার বলেছে যে তারা এই মুহূর্তে কিন্তু সুদ হার কমাবে না। মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত 8% নিচে না নেমে আসে, ততদিন পর্যন্ত কিন্তু সুদ হার কিন্তু কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো কিছু চিন্তা করছে না। তো সেই বিষয়ে আসলে একটি দুজনের মধ্যেই দর কষাকষি চলেছে আসলে যে এই নীতিগুলো বাস্তবায়ন হবে কিনা। এছাড়া
আর্থিক খাতে আমাদের যে টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে, সেই টাকা ফিরে আসার বিষয়ে খেলাপি ঋণ আছে, সেগুলো ব্যাংকগুলো যে আছে এবং টাকা যে ছাপিয়ে সহায়তা করা হয়েছে ব্যাংকগুলো, সেই বিষয়ে তারা একটু আপত্তি জানিয়েছে যে কেন এই মুহূর্তে টাকা ছাপানো হলো। নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর নাজিমউদ্দিন রোডে এক ভবন মালিককে জরিমানা করেছে রাজুক। অভিযানে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজুকের উপপরিচালক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। এ সময় ভবনের অনুমোদিত নকশা না থাকায় 50,000 টাকা জরিমানা করা হয় মালিককে। রাজুক জানায়, ভবনের নির্মাণ কাজ শুরু করার আগে নকশার অনুমোদন নিতেই হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, রাজুকের ছাড়পত্র থাকলেও জমির পরিমাণ কম হয় এখনও নকশা পাননি তারা। বৈদ্যুতিক সংযোগ নিয়ে তারা কাজটি করছিল, সেই বৈদ্যুতিক মিটারটি আমরা সিজ করেছি। তারা এই নকশা বহির্ভূত অংশ পুরোপুরি অপসারণ করে রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আমরা পুনরায় আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা হয়তো মিটারটি তাদেরকে ফিরিয়ে দেবো। আমরা এই এলাকাতে যতগুলো এরকম অবৈধভাবে নির্মাণাধীন ভবন পাবো, আমরা প্রত্যেকটা ভবনেই প্রয়োজন অনুযায়ী জেল, জরিমানা অথবা অবৈধ যে স্থাপনা আছে সেটি অপসারণ, প্লাস প্রয়োজন হলে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এই কাজগুলো আমাদের চলমান থাকবে। 17 এপ্রিল বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গৌরবের অধ্যায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। ভোরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে মুজিবনগরের পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি দল। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম সহ অনেকেই উপস্থিত ছিলেন। 1971 সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আমলকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকে প্রতি বছর 17 এপ্রিল নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করা হয়। প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ, এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এটা অমলিন থাক, আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। আমরা মনে করি যে জাতির ইতিহাস কোনো কিছু আরোপণ ছাড়া যেন আমরা সবাই মিলে যেন সম্মিলিতভাবে উদযাপন করতে পারি। ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করেছেন কেমব্রিজের একদল বিজ্ঞানী। K2-18b নামে একটি গ্রহ অন্য একটি নক্ষত্র কেন্দ্র করে ঘুরছে, যার আকার পৃথিবী থেকে 8.5 গুণ বড়। জেমস ওয়েব টেলিস্কোপে শক্তিশালী প্রমাণ ধরা পড়েছে বলে দাবি বিজ্ঞানীদের। গ্রহটি জীবাণুতে পরিপূর্ণ হতে পারে, যা নিশ্চিত করতে সময় লাগবে মাত্র 1 থেকে 2 বছর। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। পৃথিবীর বাইরে প্রাণীর অস্তিত্ব নিয়ে গবেষণা, অনুসন্ধান বা বিতর্ক চলছে বছরের পর বছর ধরে। সৌরজগতের বাইরের দূরবর্তী কোনো জায়গা থেকে প্রাণীর অস্তিত্ব পাওয়া নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। মহাবিশ্বের অন্য কোথাও মানব সদৃশ সভ্যতার সম্ভাবনার কথাও বলছেন তারা। এবার নতুন এক যুগান্তকারী গবেষণায় ভিন গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের দাবি, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে সৌরজগতের বাইরের সম্ভাব্য প্রাণীর উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন তারা, যেখানে ভিনগ্রহী প্রাণীর রাসায়নিক আঙুলের ছাপ পাওয়া গেছে। গ্রহটি বাসযোগ্য হতে পারে বলেও ধারণা তাদের। We have found evidence for possible biological activity on an exoplanet. We have found signs of biosignature molecules, either DMS or DMDS or both of which are produced uniquely by life. K2-18b নামে গ্রহটির পর্যবেক্ষণে ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডাইসালফাইড নামে দুটি গ্যাস শনাক্ত করা হয়েছে, যেগুলোর দ্বারা শৈবালের মতো জীবাণু উৎপন্ন হয়। গবেষকরা বলছেন, গ্রহটি জীবাণুতে পরিপূর্ণ থাকার যথেষ্ট শক্তিশালী প্রমাণ আছে। This is a monumental discovery. It is very important, but we also have to be extremely cautious. The reason is that this is one of the biggest questions we have asked as a species in all of science, and we have to deal with it very carefully.
নতুন গ্রহটির আকার পৃথিবী থেকে 8.6 গুণ বড় এবং এর ব্যাস প্রায় 2.6 গুণ বড়, যা পৃথিবী থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে অবস্থিত, যেখানে জীবনের মূল উপাদান তরল পানি ও গ্রহের পৃষ্ঠ থাকার সম্ভাবনা আছে। এর আগে K2-18b গ্রহের বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাই অক্সাইড শনাক্তের দাবি করেছিলেন বিজ্ঞানীরা। 1990 সাল থেকে সৌরজগতের বাইরে প্রায় 5800 গ্রহ আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞান বা গবেষণার চূড়ান্ত লক্ষ্য হল সৌরজগতের বাইরে পৃথিবীর মতো একটি গ্রহের সন্ধান করা। হাজার হাজার বছর ধরে মহাবিশ্বে আমরা একা কিনা তা নিয়েও ভাবনার শেষ নেই। মাত্র 2-1 বছরের মধ্যেই তা জানা যেতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যেন ভাটা না পড়ে বলছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে সুনির্দিষ্ট মতামত জমা। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলাপ হয়নি, জানালেন জামায়াতের আমির। দলগুলোর অসহযোগিতায় সংস্কার নিয়ে শঙ্কা। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পেল অমীমাংসিত ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী মন্ত্রী। প্রতারণা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সহযোগী দেওয়ান সমীর 5 দিনের রিমান্ড। গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক। মামলার পর লাপাত্তা আরও 20 কর্মকর্তা। 7 মাসেও অবস্থান চিহ্নিত না হওয়ায় নাশকতার শঙ্কা। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।